স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের প্রথম কি ক্লাস হয়েছে আজকে? ইংলিশ। আহ, আর তো কেউ আসতেছে না। ইংলিশ ক্লাস কয়জনে করেছো? স্যার ঠিক খেয়াল নেই, কিন্তু 10 জনের উপরে ছিল। সায়েন্স আর্টস কমার্স মিলে? জি স্যার। আল্লাহ, সবাই ক্লাস করে না কেন? কি ঘরে বসে বসে ক্লাস করবে নিজের মোবাইলে, নিজের কম্পিউটারে? এতে এতে অনীহা হইলে হবে? ক্লাস করতে হবে। কিন্তু আজকে ক্লাস করলে তো আমার মনে হয় তোমাদের ঈদের আগে ছুটি পেয়ে যাবে, তাই না? মানে অ্যাকাউন্টিং এর কথা বলছি আর কি। অ্যাকাউন্টিং ক্লাস তো দেখা যায় আবার আমার আগামী সোমবার আসতে আসতে তো ক্লাস আর হওয়ার কথা নয়। অন্যগুলো হয়তো এই সপ্তাহ পুরোটাই হবে, মঙ্গল বুধবার পুরো ক্লাসই হবে। তোমাদের এই সিলেবাস কি পরিপক্রিয়া হবে এ নিয়ে কি ম্যাডাম কিছু বলেছে, আমাদের তাসলিমা ম্যাডাম? নো স্যার, আমার খেয়াল নেই স্যার। আচ্ছা, রাইতে আসছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যাক, ধন্যবাদ। আসো আমরা ক্লাসে চলে যাই আজকে। যেহেতু অন্তত আমি চাচ্ছি যে যে অষ্টম অধ্যায় তোমাদের শুরু করেছে, 11তম অধ্যায়, এই অধ্যায়টা আজকে শেষ করে দিব। যেহেতু এই অধ্যায়টা শেষ করে দিব, সেহেতু তোমাদের সাথে আজকে আমি এই অধ্যায়ের কিছু রিপিট আলোচনা, অর্থাৎ যেটাকে পুনরালোচনা বলা হয়, বা তোমাদের কিছু এই, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে যেগুলো শিখানো হয়েছে তোমাদেরকে, সেগুলো মনে আছে কিনা সেগুলো একটু স্মরণ করিয়ে দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। হ্যাঁ, যেহেতু আজকের ক্লাসটার মাধ্যমে আমরা 11 অধ্যায় একবারে টোটালি শেষ করে দিব। পরবর্তীতে ঈদের যেহেতু আজকে সোমবার, আমার আগামী সোমবারে ক্লাস, আগামী সোমবারে তো ঈদের ঠিক কাছাকাছি সময়, তো সেই জন্য ঈদের আগে নতুন কোনো অধ্যায় আমরা ধরবো না। ইনশাল্লাহ ঈদ যখন শেষ হয়ে যাবে, ঈদের ছুটির পরে এসে আবার আমরা আলোচনার মাধ্যমে রিভিশন ক্লাস শুরু করব। কারণ আমার মনে হয় তোমাদের পুরো বইয়ের কোনো চ্যাপ্টার মনে হয় এখন আর বাকি নেই, আমার যতটুকু ধারণা। ম্যাডাম এবং আমি পড়ানোর মাধ্যমে তোমাদের পুরো চ্যাপ্টারটাই পুরো বইটি শেষ হয়েছে, নাকি বলো সুমাইয়া? শেষ হয়েছে না? জি স্যার, শেষ হয়েছে। ওকে, ফাইন। এখন ধরো, একটা হচ্ছে যে একটা প্রবলেম এখানে আছে। প্রবলেমটা হচ্ছে শেষ করেছি আমরা ক্লাসের মাধ্যমে, তো সেখানে তোমাদের পার্টিসিপেন্টের পরিমাণ খুব কম ছিল। অনেকেই ইচ্ছা করে ক্লাস করেনি, আমি অনেককেই চিনি, অনেকেরই আমি জানি যে তারা, তাদের ক্লাস করার সুযোগ আছে, অ্যাবিলিটি আছে, তারা খুব ক্যাম্পাসের কাছাকাছি থাকে, এরকম অনেকে আছে, কিন্তু ওরা ক্লাস করে নেই। তারা ইচ্ছে করে যারা ক্লাস করে নেই, এটা তো তাদের নিজেদের অবহেলা, গাফিলতি। হ্যাঁ, সেটা তো তারা কি কেন করে নাই তারাই ভালো বলতে পারবে। কিন্তু আমরা কিন্তু যথেষ্ট সময় নিয়ে বা গুরুত্ব সহকারে ক্লাসগুলো করেছি। তোমাদের একটা ক্লাস করার জন্য আমরা অনেকটা সময় ব্যয় করি, ক্লাসগুলো সুন্দর করে রেডি করে তারপর তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি কেউ ইচ্ছা করে ক্লাসগুলো না করে, তো এখনো সুযোগ আছে অনেকের জন্য যে যেটাকে মন্দের ভালো বলা হয় আর কি, একটা সরাসরি স্যারের সাথে বসে ক্লাস করা, আর একটা হচ্ছে ইউটিউবে যখন আপলোড দিয়ে দেওয়া হয়, সেই আপলোডের মাধ্যমে আপলোড দেখে দেখে ক্লাস করা। তা আপলোড শুনে শুনে ক্লাস করলে হয়তো কিছু উপকার হতে পারে। আর তোমরা যারা রেগুলার সশরীরে, মানে একেবারে বসে অনলাইনে বসে স্যারের সাথে ক্লাস করো, স্যার ম্যাডামদের সাথে, তো তোমাদের বোঝা আর ওদের বোঝার একরকম হবে না, পার্থক্য থাকবে। তোমাদের হচ্ছে হাতে কলমে,
আর ওদেরটা হচ্ছে একটা বায়া হয়ে। তো সেই কারণে তোমরাই গেইনার হবা। যাক, যে কথা হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের পুরো সিলেবাসটি আমরা আলহামদুলিল্লাহ শেষ করেছি। ঈদের পরে ইনশাল্লাহ আমরা রিভিশন ক্লাসে যাব। তো যেহেতু পরবর্তী পরীক্ষার্থী তোমরা এসএসসি পরীক্ষার্থী, সুতরাং রিভিশন ক্লাসের মাধ্যমে আমরা পুরো সিলেবাসটা শেষ করব। আশা করি তোমাদের অ্যাকাউন্টিং আল্লাহর রহমতে কোনো প্রবলেম থাকবে না, তোমরা ভালো করবা যারা তোমরা ক্লাস করতেছো। হ্যাঁ, সর্বশেষ যারা আসছো, তামান্না, লামিয়া, তারপরে আবার সুমাইয়া আক্তার, ঝুমু, তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তামান্না, তোমার সাউন্ড একটু কম হচ্ছে মনে হয়, হয়তো নেটের প্রবলেম থাকতে পারে। তো শোনো, আমরা যে আলোচনা করছিলাম, রাইতা এবং সুমাইয়ার সাথে যে আলোচনা করছিলাম, যে আমরা আজকে 11তম অধ্যায়ের শেষ ক্লাস করব। মানে আজকে ক্লাসের মাধ্যমে 11তম অধ্যায়টা আমরা শেষ করে দিব। এরপরে ঈদের পরে আইসা ইনশাল্লাহ আমরা প্রথম থেকে আবার আমাদের ম্যাডাম, আমি বসে আমরা ঠিক করব রিভিশন ক্লাসটা কে কিভাবে নিব। আমরা আবার রিভিশন ক্লাসে চলে যাব। রিভিশন ক্লাসে যাওয়ার সময় যে বিষয়টা আমরা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে তোমাদের সাথে কথা বলে তোমাদের যে অধ্যায়ের মধ্যে প্রবলেম রয়েছে, তোমাদের যে অধ্যায়গুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, বা তোমরা মনে হয় যে এই অধ্যায়গুলো অঙ্ক আমি পারি না, আমরা সেগুলাকে আগে গুরুত্ব দিব। আচ্ছা বলো তো, তোমরা এখানে যারা আছো, তোমরা এখন এখানে 6 জন আছো, তোমরা বলো তো যে অ্যাকাউন্টিং শিখা শেষ হওয়ার পথে এখন, তো কোন অধ্যায় তোমাদের পিছনে ভালো হয়নি, বা তোমাদের কষ্ট হয় পড়তে, বা মনে হয় যে তোমাদের জন্য আরো একটু পড়া দরকার? কোন অধ্যায়টা বেশি কঠিন রয়েছে তোমাদের জন্য? নাকি সবই কঠিন রয়েছে, এরকম কোনটা বলো দেখি? নাকি এখন কিছুই মনে নেই? বলো, সুমাইয়া বলো, রাইতে রাইতে তামান্না বলো, তোমরা বলো কোনটা, কোন অধ্যায়ের প্রবলেম আছে বেশি? আর যদি এরকম মনে করো আচ্ছা সব অধ্যায়ে প্রবলেম রয়েছে, তাহলে সবগুলোই বলো, সবগুলোতে পড়াবো, অসুবিধা নেই। বলো কোনটা প্রবলেম সেটা বলো। স্যার চ্যাপ্টার 7 এ যে টি ছক আর চলমান যে ছক, এই দুইটাতে একটু কনফিউশন আছে। মানে খতিয়ান, এই তো? জি স্যার। চলমানজার শখের খতিয়ান আর টি শখের খতিয়ান, এটা প্রবলেম আছে। আচ্ছা যাক, এটা ইনশাল্লাহ আহ শিখাবো। আর আর কারে তোমাদের সুমাইয়া, সুমাইয়ার কি প্রবলেম? স্যার অধ্যায় 4। কোনটা, অধ্যায় 4? জি স্যার। অধ্যায় 4-এ কি আছে? অধ্যায় 4-এ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এটা? জি স্যার। হ্যাঁ, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, বাকিদের? স্যার আমার আর্থিক বিবরণী দেখতে একটু প্রবলেম হয়। আর্থিক বিবরণীতে ভালো কোশ্চেন। আর্থিক বিবরণী তো তোমাদের সবারই প্রবলেম হওয়ার কথা এবং হওয়া উচিত ছিল। আর্থিক বিবরণী, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং এটা অঙ্কটা একটু বড় এবং একটু কঠিনও বটে। এই জন্য সবারই এটাতে কিছু প্রবলেম অবশ্যই আছে এবং থাকবে। এটা তোমরা শিখেছো, ইনশাল্লাহ আমরা এদের পরে আবার নতুন করে এটা রিভিশন দিব। হ্যাঁ, আর্থিক বিবরণীটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বাকিগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বলেছো 7 অধ্যায়, 4 অধ্যায়, হ্যাঁ, আর্থিক বিবরণী যেটা বলেছো, আমরা সবগুলো ইনশাল্লাহ ঈদের পরে রিভিশন দেবো। আচ্ছা, তো আসো আজকে আমরা যে যে কথা আমি বলতেছিলাম আর কি, যেহেতু 11 অধ্যায়টা শেষ করবো আজকে, সেই জন্য বলছি যে 11 অধ্যায়ের কিছু পুনরালোচনা হবে। তো এই 11 অধ্যায়ের নাম কি তোমাদের মনে আছে? অধ্যায়টার নাম কি ছিল? 11তম অধ্যায়ের নাম কি ছিল এটা কইতে পারবা? যে তোমাদের 11 অধ্যায় অনেকদিন শিখেছো, অনেকদিন পড়েছো। পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়
ও পণ্যের বিক্রয় মূল্য নিরূপণ করা, নির্ণয় করা, এটা ছিল এই অধ্যায়ের নাম। তো এখানে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে পণ্যের ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয়। পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করার জন্য পণ্যের বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমাদের শেখানো হয়েছিল, যদি তোমাদের মনে থেকে থাকে। আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, ছোট ছোট প্রশ্ন, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা। বলতো, উৎপাদন ব্যয়ের মধ্যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়? ব্যবহৃত, এটা লাস্ট ক্লাসে তোমাদের আমি শিখিয়েছি, এটা আজকে আবার দেখাবো, একটু তোমাদের একটু পরে দেখাবো। আগে তোমাদের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি, তোমরা যদি আগের ক্লাসটা করেছো এবং তোমাদের আপলোড ক্লাসও দেখেছো, তো তোমাদের কাছে আমার প্রশ্ন, ব্যবহৃত কাঁচামালের ব্যয় কিভাবে বের করতে হয়? বলতে পারবা? কে বলতে পারবা বলো। প্রারম্ভিক মজুত কাঁচামাল যোগ কাঁচামালের ক্রয় মূল্য যোগ বিক্রয় পরিবহন মাইনাস কৃত কাঁচামাল শ্রেণী। হ্যাঁ, তোমারটা হচ্ছে, ভেরি গুড, তোমারটা হচ্ছে, একটু ক্লিয়ার করে আবার বলো। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, কাঁচামাল ক্রয়, এখানে যদি পরিবহনটা বলেছো, এটা বিক্রয় পরিবহন নয়, এটা হ্যাঁ, হলো ক্রয় পরিবহন। এটা হবে ক্রয় পরিবহন। কেমন? ধন্যবাদ, মোটামুটি হয়েছে। আমি আমি একটু তোমাকে সহজ করে বলি। সেটা হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, অর্থাৎ যেটা বছরের শুরুতে যে মজুদ থাকে সেটা কাঁচামালের প্রারম্ভিক মজুদ বলা হয়। তারপরে কাঁচামালের ক্রয় থাকলে কাঁচামালের ক্রয় যোগ করতে হয়। আর যদি কাঁচামাল ক্রয়ের যদি কোনো ক্রয় পরিবহন থাকে, সে ক্রয় পরিবহনটা যোগ করতে হয়। যোগ করে কাঁচামালের সমাপনী মজুদ যদি মাইনাস করা হয়, তাহলে বের হয় ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করার জন্য তোমাদেরকে যেটা আমি শিখেছিলাম, যে বিক্রেতাকে প্রদত্ত অর্থ, একটা পণ্য ক্রয় করার জন্য বিক্রেতাকে যে অর্থ প্রদান করা হয়, এটা বলা হয় বিক্রেতাকে প্রদত্ত অর্থের সাথে একটা পণ্য কিনে গুদামে পৌঁছানো পর্যন্ত, গুদামে পৌঁছানো পর্যন্ত যত ব্যয় হয়, সেই গুদামে পৌঁছানো পর্যন্ত ব্যয়ের সমষ্টি যোগ করলে তাহলে হয় পণ্যের ক্রয় মূল্য। ক্রয় মূল্য নিরূপণ করা হয় কিভাবে? মানে আবার বলছি, কথাটা খেয়াল করে শোনো। পণ্য ক্রয় করার সময় যার কাছ থেকে কিনেছি তাকে বিক্রেতা বলা হয়। ওই বিক্রেতাকে পণ্যের মূল্য বাবদ যে টাকাটা আমরা দিলাম, এটাকে বলা হয় বিক্রেতাকে প্রদত্ত অর্থ বা পণ্যের তালিকা মূল্য বা পুস্তক মূল্য। এই পণ্যের তালিকা মূল্যের সাথে পণ্যটা কেনার পরে গুদামে পৌঁছানো পর্যন্ত যে ব্যয় হয়, গুদামে পৌঁছানো পর্যন্ত দুই তিনটা ব্যয় হতে পারে। যেমন পণ্যটা তোমার গাড়িতে লোড আনলোড করার জন্য কুলি খরচ হতে পারে, আর পণ্যটা আনার জন্য পরিবহন ব্যয় লাগতে পারে, পরিবহন খরচ। এই পরিবহন ব্যয় বা কুলি খরচ বা লোড আনলোডিং যে চার্জ হয়, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। হুম। তো এই ব্যয়গুলোর সমষ্টি, যদি বাইরে থেকে আনা হয় সেখানে শুল্ক লাগে, আমদানি শুল্ক লাগে, আর দেশে ক্রয় করলে হয়তো এই পরিবহন খরচগুলো লাগে। তো সমস্ত ব্যয়গুলো, অর্থাৎ গুদামে পৌঁছানো পর্যন্ত যত খরচ আছে, সবগুলো খরচ যোগ করার পরে যে ব্যয়টা দাঁড়ায় তা হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য। আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের বেলায় যদি পণ্য উৎপাদন করা হয়, সেখানে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করা হয় এভাবে যে আগে কাঁচামালের প্রারম্ভিক মজুত লিখতে হয়, লিখে কাঁচামালের যদি ক্রয় হয় সে ক্রয়টা যোগ করতে হয়, এবং ক্রয় করার পরে যদি পরিবহন থাকে, পরিবহন বলতে ক্রয় পরিবহনকে বোঝানো হয়, বিক্রয় পরিবহন না, সে ক্রয় পরিবহনটা যোগ করতে হয়। যোগ করলে সেখান থেকে কাঁচামালের সমাপনী মজুদ যদি মাইনাস করি, তাহলে যে টাকাটা বের হয় তার নামই হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তোমরা আমার কথা বুঝছো না বুঝো নাই? মেয়েরা উত্তর দিও, হ্যাঁ উত্তর দাও, তোমরা আমার কথা বুঝছো কি বুঝো নাই। রাইতা,
আচ্ছা, খেয়াল করে শোনো। যখন ব্যবহৃত কাঁচামাল তুমি বের করতে পারবা, সেই ব্যবহৃত কাঁচামালের সাথে যখন প্রত্যক্ষ মজুরি যোগ করা হয়, ব্যবহৃত কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ মজুরি যোগ করা হয়, তাহলে কি বের হয়? তামান্না বলবা। তামান্না বলো। কোশ্চেনটা আরেকবার একটু বলুন। হ্যাঁ, কোশ্চেনটা বুঝি। কোশ্চেনটা বুঝো না। আমি বলছি ব্যবহৃত কাঁচামালের সাথে যদি প্রত্যক্ষ মজুরি যোগ করতে হয়, মানে যোগ করা হয়, তাহলে কি বের হয়? কোন পেটা বের হয়? লামিয়া কইতে পারবা? স্যার মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়, ভেরি গুড, মুখ্য ব্যয়। হ্যাঁ, এইটা তো বলতে হবে, সাহস করে। তোমার বলো না কেন? সবাই চুপ করে থাকলে তো হবে না। শুধু ক্লাস করলে তো হবে না, ক্লাস করে তো তোমার কিছু অর্জন করতে হবে, কিছু শিখতে পারতে হবে। শুধু তো ক্লাস করলে, বসে বসে ক্লাস করলে হবে না। ক্লাস করে যে কি শিখলা, এটা যদি ফিডব্যাক না থাকে, তোমরা যদি উত্তর না দাও, হয় উত্তর দিবা, আর না বুঝলে প্রশ্ন করবা। প্রশ্ন উত্তর যদি না থাকে, তাহলে সেই ক্লাস তো আহ, ভালো ক্লাস হবে না। আমি শুধু বলে যাব বলে যাব, তো বলে গেলে তো সময় শেষ হয়ে যাবে, তো ক্লাসও হয়ে যাবে। এইভাবে তো ক্লাস করে লাভ নেই। তোমাকে বুঝতে পারতে হবে, আর সে বুঝার জন্য তোমাকে প্রশ্ন করতে হবে। যদি বুঝে যাও তাহলে বলতে হবে বুঝতে পেরেছো, আর না বুঝলে তোমাকে প্রশ্ন করতে হবে। ওকে, ফাইন। যে মুখ্যভাবে বলেছো, ভেরি গুড। দুইটা বিক্রয় উপরিবের নাম কি বলতে পারবা? দুইটা বিক্রয় উপরিবের নাম বলতে পারবা কি? বলতে পারবা কেউ? বিক্রয় উপরিব্যয়। স্যার আমি বলবো। হ্যাঁ, অবশ্যই বলবা। সময় বলো। একটা বিজ্ঞাপন খরচ আর একটা লিগে যে বিক্রয় পরিবহন। হ্যাঁ, ভেরি গুড। বিক্রয় আহ, খরচ আর হচ্ছে বিক্রয় পরিবহন, এটা বিক্রয় পরিব্যয়। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বাকিদের মধ্যে বলো দেখি, কারখানার উপরিব্যয় কে বলতে পারবা? কারখানার উপরিব্যয় বলতে পারবা না? কারখানা উপরিব্যয়। সুমাইয়া, তুমিই বলো, কারখানা উপরিব্যয়। কারখানা ভাড়া আর লিগে যে বীমা খরচ। কারখানার ভাড়া, বিমা খরচ না। আহ, তো অন্যটি বলতে পারো কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, যন্ত্রপাতির অবচয়। হ্যাঁ, মানে কারখানার সংক্রান্ত যত ব্যয় আছে, যে ব্যয়ের পাশে কারখানা শব্দটা লেখা আছে, আর যেটা দ্বারা বোঝা যায় যে এই খরচটা কারখানার মধ্যে হয়, ওইগুলো কারখানার উপরই ব্যয়। যেমন যন্ত্রপাতির অবচয়, কারণ যন্ত্রপাতিরা ব্যবহার হয় কোথায়? কারখানায়। এই জন্য যন্ত্রপাতির অবচয়টা কারখানার উপরই ব্যয়। কারখানার বিদ্যুৎ বিল, কারখানার ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, কারখানায় ফোরম্যানের ভাড়া বেতন, এগুলো হচ্ছে কারখানার উপরই ব্যয়। ধন্যবাদ। তো তোমাদের এগুলা যদি তোমরা বলতে পারো, তাইলেই তো মনে হবে কিছু শিখেছো। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখান থেকে একটা প্রশ্ন করব। চলতি কার্য, মানে যেটাকে বলা হয় চলতি কার্য, মানে ওয়ার্কস ইন প্রোগ্রেস। হ্যাঁ, যে কাজটা চলমান, এই চলতি কার্য বলতে কি বুঝো? তোমাদের কি মনে আছে? সময় বলতে পারবা চলতি কার্য মানে কি? স্যার যেই কাজ চলতেছে এখনো শেষ হয় নাই। যে কাজটা চলতেছে এখনো শেষ হয় না, চলমান। হ্যাঁ, ভেরি গুড, রাইতা। চলমান কাজ। তো এই বিষয়টি তোমাদেরকে আরো স্পষ্ট করার জন্য আমি একটু আহ, আগের উদ্দীপকটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, কারণ এখানে কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো তোমাদের জানা থাকা দরকার। দেখো, এখানে লেখা আছে কাঁচামাল মজুদ। কাঁচামাল মজুদ লেখা বলা আছে, এক তারিখ দেওয়া, প্রারম্ভিক বলা নাই, সমাপনীয় বলা নাই। না বলে এখানে বলে দিয়েছে যে তারিখটা 1/1/2020। 1/1 তারিখ দেখলে তোমাকে বুঝতে হবে এটা প্রারম্ভিক মজুদ।
যখন তারিখ দেখবো 1/1/2020 যে সালের অঙ্ক হবে ওই সালের জানুয়ারি মাসের তারিখ হলে এটা 1 তারিখ মানে প্রারম্ভিক। মানে কাঁচামালের মজুদ আছে এটা প্রারম্ভিক, আর কাঁচামালের মজুদ দেখা যায় 31/12/2020, 31/12/2020 এটা কাঁচামালের সমাপনী মজুদ, এটা কাঁচামালের সমাপনী মজুদ। সেম ভাবে চলতি কাজেরও আছে প্রারম্ভিক মজুদ, চলতি কাজের আছে সমাপনী মজুদ, আর এখানে আছে কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়। তো প্রথম প্রশ্ন ছিল মুখ্য ব্যয় নির্ণয় করো, মুখ্য ব্যয়। তো তোমরা জানো মুখ্য ব্যয় বের করতে হলে প্রথম যে কাজটা করতে হয় সেই কাজটা হচ্ছে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে হয় আগে। আর ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে হয় বিধে একটু আগে তোমাদের আমি প্রশ্ন করেছি এবং এটা আলোচনা করেছি। তো ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করার সূত্র হচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় মাইনাস কাঁচামালের সমাপনী মজুদ, তাইলেই বের হয়ে যায় ব্যবহৃত কাঁচামালের ব্যয়, যেটা আমি তোমাদের এখানে বের করে দেখিয়েছি। দেখো কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় এটাকে বলা হয় ব্যবহার যোগ্য কাঁচামালের ব্যয়। এই যে ব্যয়টা বের হয়েছে এটাকে বলা হয় ব্যবহার যোগ্য কাঁচামালের ব্যয়। এখান থেকে কাঁচামালের সমাপনী মজুদ মাইনাস করবা, মাইনাস করে যেটা বের হইলো তার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে যখন তুমি মজুরি যোগ করবা, প্রত্যক্ষ মজুরি, মজুরি দুই প্রকার, একটা প্রত্যক্ষ মজুরি আর একটা পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরিকে বলা হয় কারখানার উপরি ব্যয়, পরোক্ষ মজুরি হচ্ছে কারখানার উপরি ব্যয়, আর প্রত্যক্ষ মজুরি হচ্ছে মুখ্য ব্যয়ের অংশ। তো এই প্রত্যক্ষ মজুরি যখন তুমি যোগ করবা তখন তুমি পেয়ে যাবা মুখ্য ব্যয়। আমার মনে হয় মুখ্য ব্যয়টা তোমাদের মনে রাখতে পারতে হবে, কারণ মুখ্য ব্যয়টা পরীক্ষা তোমাদের থাকবে। হ্যাঁ, তোমরা কি মুখ্য ব্যয়টা বের করতে পারবা পরীক্ষা আসলে? মুখ্য ব্যয়টাকে বের করতে পারবা পরীক্ষা আসলে? জি স্যার। ওকে ফাইন, ভেরি গুড। কারণ এটা একদম সহজ বিষয়, কারণ ক নাম্বারে থাকবে 2 নম্বরের জন্য, 2 নম্বরের প্রশ্ন কতে আসবে যে মুখ্য ব্যয়ের পরিমাণটা বের করো। এই মুখ্য ব্যয়টা যখন তুমি বের করতে পারবা, পেরে যাবা, মুখ্য ব্যয়ের পরের যে কাজটুকু তুমি করবা সেটা হচ্ছে যে কারখানার উপরিব্যয়গুলা বের করবা খুঁজে খুঁজে। কারখানার উপরিব্যয়গুলা তোমাদের জন্য খুব বেশি কঠিন থাকবে না এবং খুব বেশিও থাকবে না। সাধারণত কারখানার ভাড়া, কারখানার যন্ত্রপাতির অপচয়, কারখানা ম্যানেজারের বেতন, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার গ্যাস বিল, এই সমস্ত শব্দগুলো থাকতে পারে, অথবা সরাসরি এক লোগো লেখা থাকতে পারে কারখানার উপরিব্যয় এত টাকা, বা কারখানার উপরিব্যয় 20,000 টাকা, বা কারখানার উপরিব্যয় 25,000 টাকা, এরকম সরাসরি উল্লেখ থাকতে পারে। সরাসরি উল্লেখ থাকার সম্ভাবনাই বেশি। আবার যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো, সেই হিসেবে তোমাদের কিছু স্পষ্ট শেখানোর জন্য অথবা নামগুলো জানানোর জন্য আলাদা আলাদা নামও থাকতে পারে, যেমন কারখানা ম্যানেজারের বেতন বলেছি, কারখানার ভাড়া বলেছি, কারখানার বিদ্যুৎ বিল বলেছি, এরকম নামে থাকতে পারে। হ্যাঁ, থাকলে পরে এই খরচগুলো যোগ করবা মুখ্য ব্যয়ের সাথে। যখন মুখ্য ব্যয়ের সাথে তুমি কারখানার উপরিব্যয় যোগ করবা তখন তুমি পেয়ে যাবা উৎপাদন ব্যয়। তখন তুমি পেয়ে যাবে উৎপাদন ব্যয়, অর্থাৎ মুখ্য ব্যয় প্লাস কারখানার উপরিব্যয়, মুখ্য ব্যয় প্লাস কারখানার উপরিব্যয়, তাহলে হয়ে যাবে উৎপাদন ব্যয়। যেমন আজকের এই প্রশ্নে যে উদ্দীপকে তোমাদের সাথে আলোচনা করছি এখানে একটা শব্দ লেখা আছে, দেখো উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, উৎপাদিত পণ্যের ব্যয়। আর আমি এখন যে শব্দটা তোমাদের সাথে ব্যবহার করেছি সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আর উৎপাদিত পণ্যের ব্যয় এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। উৎপাদন ব্যয় আর উৎপাদিত পণ্যের ব্যয় এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে এই, যখনই কোনো উদ্দীপকে এরকম চলতি কার্য থাকবে, চলতি কার্য, চলতি কার্য থাকলে তোমাকে উৎপাদিত পণ্যের ব্যয়টা বের করার প্রশ্ন আসবে। আর যদি চলতি কার্য না থাকে, যে এই প্রতিষ্ঠানে কোনো কাজ এখনো অসম্পূর্ণ নেই, রানিং অবস্থায় নেই, সব কাজই মোটামুটি কমপ্লিট, তখন উৎপাদন ব্যয়টি হয়ে যায় উৎপাদিত পণ্যের ব্যয়। আমি কথাটা আরেকবার বলি তোমাদেরকে, যদি কোনো কারখানায় কোনো কাজ অসম্পূর্ণ না থাকে
সব কাজই সম্পূর্ণ হয়ে যায়, তাহলে ওই প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয়টাই হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। আর যেখানে চলতি কাজও থাকবে, কিছু কাজ আংশিক হয়েছে আংশিক হয় নাই, এরকম কাজ থাকবে, তখন উৎপাদন ব্যয়ের সাথে এই চলতি কার্যের প্রারম্ভিক আর সমাপনী সমন্বয় করার পর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয়, তুমি পাইবা উৎপাদন ব্যয়। মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয়, তাহলে কি পাইবা বলো দেখি? মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানার উপরি ব্যয় যোগ করি তাহলে কি পাবো সুমাইয়া? স্যার উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, হ্যাঁ ভেরি গুড, উৎপাদন ব্যয়, রাইট, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে এবার চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ আর চলতি কার্যের সমাপনী মজুদ মাইনাস। এই চলতি কার্যের প্রারম্ভিক আর সমাপনী যোগ বিয়োগ করার পরে যেই ব্যয়টা আমরা এখন পাবো তার নাম হবে উৎপাদিত পণ্যের ব্যয়, তার নাম হবে উৎপাদিত পণ্যের ব্যয়। আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে এখানে একটা বিষয় তোমরা স্পষ্ট, যে যেখানে চলতি কার্যের বিষয় থাকবে, চলতি কার্যের প্রারম্ভিক সমাপনী থাকবে, সেখানে উৎপাদন ব্যয়ের সাথে এই চলতি কার্যের প্রারম্ভিক আর সমাপনী যোগ বিয়োগ করলে তুমি পাইবা উৎপাদিত পণ্যের ব্যয়। আর যে অঙ্কে এই চলতি কার্যের বিষয় থাকবে না, সেখানে উৎপাদন ব্যয়টি হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। তো আমাদের এখানে যে প্রশ্নটা করেছিল, আমি তোমাদেরকে বিষয়টা স্পষ্ট করার জন্য এটা উদ্দীপকটা আবার আজকে এনেছি, তোমরা একটু খেয়াল করে করার চেষ্টা করবা। দেখো আমি এখানে যেটা মুখ্য ব্যয়টা বের করেছিলাম, যে মুখ্য ব্যয় তোমাদের আমি এখন দেখাইলাম, এটা ছিল মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের পরে মুখ্য ব্যয় দিয়ে যখন তুমি শুরু করবা, এটা হলো মুখ্য ব্যয়, এর সাথে যোগ করবা যোগ কারখানার রূপের ব্যয়, পেলে কারখানার খরচ লেখা আছে এখানে, কারখানার যন্ত্রপাতির অপচয় লেখা আছে, কারখানা দালানের মেরামত লেখা আছে, মানে যা যে ব্যয়ের আগে কারখানা শব্দ থাকবে, এই যে কারখানা শব্দ থাকবে, সেটা অবশ্যই কারখানার উপরি ব্যয়। তো এই উপরি ব্যয়টা যোগ করলাম 15,000 টাকা। এবার তুমি যখন মুখ্য ব্যয়ের সাথে এই কারখানার উপরি ব্যয় যোগ করলা, যোগ করার পর তুমি পেয়ে গেলা এটার নাম হলো উৎপাদন ব্যয়। আমি বলেছি উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদটা যোগ করবা, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ আর চলতি কার্যের সমাপনী মজুদ মাইনাস করে দিবা, তাহলে যে টাকাটা পাইবা তার নাম দিবা উৎপাদিত পণ্যের ব্যয়। এটা আরেকটা হচ্ছে তৈরি দ্রব্যের ব্যয়, এটা ইংলিশ বলা হয় কস্ট অফ ফিনিশ গুডস, অর্থাৎ যে পণ্য ফিনিশ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এটাকে উৎপাদিত পণ্য বলা হয়, তৈরি পণ্য বলা হয়। তুমি বলতে পারতা তৈরি পণ্যের ব্যয়, তৈরি দ্রব্যের ব্যয়, পণ্যকে দ্রব্য বলা হয়, দ্রব্য বলা যেতে পারে, পণ্য বলা যেতে পারে। তাহলে আমরা পাইলাম তৈরি দ্রব্যের ব্যয় বা উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আজকে আমার এই আলোচনার সারাংশ হচ্ছে তোমাদের সাথে, তোমরা খেয়াল রাখবা যে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে আমরা পাবো উৎপাদন ব্যয়, আর উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ আর চলতি কার্যের সমাপনী মজুদ যোগ আর বিয়োগ করলে আমরা পাবো উৎপাদিত পণ্যের ব্যয়। আমি আশা করি তোমরা আমার কথা স্পষ্ট বুঝতে পেরেছো এবং তোমাদের প্রবলেম সলভ হয়েছে। মাঝখানে আরেকটু বিষয় আবারও অ্যাড করে দিচ্ছি, চলতি কার্য না থাকলে কিন্তু উৎপাদন ব্যয়টি হবে উৎপাদিত পণ্যের ব্যয়। দেখ আমাদের এখানে যে গ নাম্বারে যে প্রশ্নটা ছিল বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় যে পণ্য বিক্রি করেছি তার ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বলতে বোঝায় যতগুলো পণ্য আমরা বিক্রি করেছি ততগুলো পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা ধরে কোম্পানির নিট মুনাফা বের করতে বলা হয়েছে। এটা করার জন্য তোমাকে আগে বিশদ আয় বিবরণী করতে হয়, বিশদ আয় বিবরণী করতে হয় এই গ নাম্বার উত্তর দেওয়ার জন্য। এবার বিশদ আয় বিবরণী নিট মুনাফা বের করতে হয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে। সেখানে বিক্রয় অঙ্কে দেওয়া আছে 4,50,000 টাকা, একবার বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এই কথাটা তোমরা খুব খেয়াল করে মনে রাখবা। বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় এটা আর্থিক বিবরণীর মধ্যে কাজে লাগবে। আর্থিক বিবরণী করতে এটা কাজে লাগবে যে বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করা হয়
তাহলে বের হয় মোট মুনাফা, এটা নাম হলো মোট মুনাফা। এটা হচ্ছে মোট মুনাফা। তোমরা আমাকে বলো তো একজনে মোট মুনাফা বের করার সূত্রটা কি হবে? রাইতা, সুমাইয়া, তামান্না, একজন বলো দেখি মোট মুনাফা বের করার সূত্রটা কি হবে? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয়। হ্যাঁ, ভেরি গুড। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাইলেই হবে মোট মুনাফা। এই শব্দটা, এই সূত্রটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। আর্থিক বিবরণী করতে কাজে লাগবে এবং ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে তোমার এই কথাটা কাজে লাগবে। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে হবে মোট মুনাফা। আর বিক্রিত পণ্যের ব্যয় কথাটার অর্থ হচ্ছে যে পণ্যগুলো বিক্রি করেছি তার ব্যয়। যে পণ্যগুলো বিক্রি করেছি তার ব্যয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখো, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় পাইলাম আমরা মোট মুনাফা 3,15,000 টাকা। এটা আমি আগেও তোমাদের অঙ্কটা করেছি। বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমরা অনেকেই জিনিসগুলা হয়তো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, এই জন্য আবার তোমাদের আমি দেখাচ্ছি। এরপরে এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় হলো দুই রকমের, একটা বিক্রয় উপরি খরচ আর অফিস ও প্রশাসনিক উপরি খরচ। মানে একটা প্রশাসনিক উপরি ব্যয় আর একটা বিক্রয় উপরি ব্যয়। তো এই অঙ্কে প্রশাসনিক উপরি ব্যয় ছিল ব্যবস্থাপকের সম্মানী, মানে ব্যবস্থাপকের বেতন, ব্যবস্থাপক ম্যানেজার, ম্যানেজারের বেতন। আর অফিস খরচ এটা ছিল 35,000 টাকা। আর বিক্রয় উপরি ব্যয় ছিল বিজ্ঞাপন খরচ আর বিক্রয় খরচ 30,000 টাকা। তাহলে প্রশাসনিক খরচ ছিল 35 আর বিক্রয় খরচ ছিল 30, এই দুটো যোগ করে হচ্ছে 65,000 টাকা। আমাদের মোট লাভ ছিল 3,15,000 টাকা। এই 3,15,000 টাকা থেকে আমরা যদি পরিচালন ব্যয় মাইনাস করে দেই, তাহলে যে টাকাটা পাইলাম তার নামই হচ্ছে পরিচালন নিট মুনাফা। এটাকে বলা হয় পরিচালন নিট মুনাফা। তাহলে নিট মুনাফা, পরিচালন নিট মুনাফা সূত্র হচ্ছে মোট মুনাফা বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। তাহলে তুমি এখানে পাবে পরিচালন নিট মুনাফা। তো আমার বিশ্বাস তোমাদেরকে আমি আবার স্মরণ করে দিচ্ছি, এই অধ্যায় থেকে ক্রয় মূল্যের সূত্রটা শিখবা। ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়? ক্রয় মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিক্রেতাকে প্রদত্ত মূল্য প্লাস গুদামে পৌঁছানো পর্যন্ত সকল ব্যয়ের যোগফল হচ্ছে পণ্যের ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য হচ্ছে যে ক্রয় মূল্যের সাথে পরোক্ষ ব্যয়গুলা যোগ করব, পরোক্ষ ব্যয়গুলা যোগ করে সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করার পরে যেটা পাবো তার নাম হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, উৎপাদন ব্যয়ের বেলায় উৎপাদন ব্যয়ের বেলায় অনেকগুলো কথা এখানে বলেছি তোমাদেরকে। সেটা ছিল যে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, হ্যাঁ, তারপরে মোট ব্যয়। এবার মুনাফা বের করার কথা এখানে বলেছি। তোমরা কিন্তু বাসায় এগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তারপরে তোমরা ইনশাল্লাহ আশা করি পারবা। হ্যাঁ, তো বলো, তোমাদের এই আলোচনার ভিত্তিতে এই অধ্যায় থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই অধ্যায় থেকে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? কোনোটা বুঝো না, কোনো সেন্টেন্স বুঝো নাই, কোনো কথা বুঝো নাই, এরকম কি আছে কোনোটাও? রাইতা? নো স্যার। আচ্ছা, যদি কারো না থাকে প্রশ্ন, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।